अभी आंसू गैस की जो बोले वो फेंके जा रहे हैं। बहुत जलन हो रही है लोगों को, पब्लिक को। ঠিক কি ঘটেছিল সেই ভয়াবহ সকালে? কিভাবে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকার আন্দোলন মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক রণক্ষেত্রে? নয়াদিল্লির সেই রক্তক্ষয়ী দৃশ্যগুলো এখনো অশ্রুজড়িত চোখের সামনে ভাসছে হাজারো পরিবারের। বাতাসে এখনো ভেসে আসছে সেই বীভৎস দিনের করুণ আর্তনাদ আর ক্ষোভের গর্জন, যা শুনে আজও গায়ের কাঁটা দিয়ে উঠছে। এটা কোনো যুদ্ধক্ষেত্রের কথা ছিল না, এটা ছিল ভারতের রাজধানীর রাজপথ, যেখানে নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে ছুটে এসেছিলেন হাজারো স্বপ্নবাজ তরুণ তরুণী। কিন্তু তাদের স্বপ্নগুলো যেন ধূলিসাৎ হয়ে গেল সেই ধোঁয়ায় যা ছড়িয়েছিল পুলিশের কাঁদুনে গ্যাসের সেল থেকে। চোখ জ্বলছে, শ্বাসকষ্ট হচ্ছে, ছোটাছুটি করছে সবাই, আর সেই বিভীষিকাময় দৃশ্যটার মাঝে বাতাসে ভেসে আসছিল ক্ষোভ আর প্রতিবাদের স্লোগান, আমরা মানব না, আমরা মানব না। সেই স্লোগানটি যেন হয়ে উঠছিল সেদিনের সবচেয়ে ভীতিকর কারণ এটি যারা শুনছিলেন তারা বুঝতে পেরেছিলেন এই তরুণরা পিছু পা হবে না। গল্পটা শুরু হয়েছিল অনেক আগে, যখন ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ড সামনে এসেছিল। হাজারো মেধাবী শিক্ষার্থী ছাত্রছাত্রীর স্বপ্ন যখন চুরমার হয়ে যাচ্ছিল দুর্নীতির কবলে, তখন তারা বুঝতে পারছিলেন যে শান্তিতে বসে থাকলে কিছুই হবে না। আর তখনই জন্ম নেয় ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি, একটি নতুন রাজনৈতিক শক্তি যারা ঠিক করেছিলেন যে তাদের সংসদ ভবনের দরজায় গিয়ে দাঁড়াবেন। লং মার্চ টু পার্লামেন্ট এই ডাকটি যেন একটি বিপ্লবের সূচনা করেছিল। অধিকার কর্মী সোনম ওয়াংচুক, যিনি নিজেই একটি আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিলেন, তিনি যখন এই পদযাত্রায় সামিল হওয়ার ঘোষণা দিলেন, তখন সারা দেশ থেকে তরুণরা ছুটে আসতে শুরু করলো। তাদের একটাই দাবি, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপক যখন সবাইকে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় পদযাত্রার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন, তখন যেন একটা বিদ্যুৎ হয়ে গেল সারা দেশে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো তার ভিডিও বার্তা। আজ দেশের চারপাশ থেকে মানুষ ছুটে আসছে। যন্তর মন্ত্রের সংযোগকারী চারটি পথই এখন কানে কানে পূর্ণ। এই জনস্রোতকে থামিয়ে পার্লামেন্টে যাওয়া আটকে রাখার ক্ষমতা কারোরই নেই। এই কথাগুলো শুনে যেন সবার চোখ জ্বলে উঠছে একটা নতুন আশার আলোয়। কিন্তু কে জানতো যে এই আলোটুকুই যেন সামনে অপেক্ষা করছে এক অন্ধকারের। রোববার রাতে যেন আকাশের দিকে তাকিয়েছিলেন সব আন্দোলনকারী। দিল্লির পুলিশ যখন ঘোষণা দিল যে এই পদযাত্রার অনুমতি বাতিল করা হয়েছে আর 144 ধারা জারি করা হয়েছে, তখন বোঝা গেল যে সরকার মোটেও আশা করছে না এই আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। 5 বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের জমায়েত, এটাই ছিল নিষেধাজ্ঞার মূল কথা। সোশ্যাল মিডিয়ায় এক্সে দিল্লির পুলিশের যে বার্তাটি প্রকাশিত হয়েছিল, সেটা পড়ে যে কারোরই বুক কেঁপে উঠতে পারে। অনুমোদিত যন্ত্রমন্ত্র এলাকা ছাড়া কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তির নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ভাষায় লেখা এই বার্তাটি দেশের সব নাগরিককে আইন মেনে চলতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, আইন কার? যে আইন দুর্নীতিকে রক্ষা করে, সেই আইন মানার কি আছে? এই প্রশ্নটি যেন সবার মনে ঘুরপাক খাচ্ছিল। আর তার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণরা রাজপথে নেমে এলো। তাদের চোখে ছিল একটা স্বপ্ন, সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়া আর নিজেদের অধিকার আদায় করা। সোমবার বিকালে দিল্লির আকাশে মেঘলা কোটর, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টি যেন কাউকে থামাতে পারছে না। সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্ত্রে জড়ো হতে শুরু করলো হাজারো তরুণ আন্দোলনকারী। তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার আর চোখে এক অটল সংকল্প। কিন্তু দিল্লির পুলিশ যেন অপেক্ষাই করছিল এই মুহূর্তটার জন্য। সারা রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল আগে থেকেই। ব্যারিকেড, জলকামান সবই প্রস্তুত। আর যখন মিছিলটি পার্লামেন্টের দিকে এগোতে চাইল, তখন তারা একাধিক স্থানে বসানো সেই নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলো। তখনই শুরু হলো ধস্তাধস্তি। তারপর যেন কি বিভীষিকা নেমে এলো সবার ওপর। পুলিশ যখন লাঠিচার্জ শুরু করলো, তখন কাঁদুনে গ্যাস সেল ছুটতে শুরু করলো। তখন সেই শান্তিপূর্ণ পদযাত্রা মুহূর্তের মধ্যেই পরিণত হলো নরক্ষেত্রে। ধোঁয়াশার আচ্ছন্ন হয়ে গেল, চারপাশে ছত্রভঙ্গ হয়ে ছুটতে লাগলো আন্দোলনকারীরা। কারো চোখ চলে গেল, কারো শরীরে লাগলো লাঠির আঘাত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য, যখন শিক্ষার্থীদের আত্মরক্ষার আকুতি উপেক্ষা করে পুলিশ তাদের তাড়িয়ে দিতে শুরু করলো এক নির্মম অভিযানে। মোদি পুলিশ বাহিনী, এই কথাটি যেন সেদিন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল, কারণ সবাই বুঝতে পারছিলেন যে এটা কোনো স্বাভাবিক পুলিশ ব্যবস্থা নয়, এটা পরিকল্পিত আক্রমণ। এই ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন, এটা পুলিশের অফিসিয়াল মন্তব্য। কিন্তু সেদিনের বাস্তব চিত্রটা ছিল আরো অনেক বেশি ভয়াবহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। এই খবরটি যেন আরো এক দফায় আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল, কারণ ইন্টারনেট বন্ধ মানে
মানে তা ভারতের মানুষ ভালো করে জানে। বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, আড়ালে কি ঘটছে তা জানতে না পারা। সিজেপির পক্ষ থেকে এক জরুরি বার্তায় সমর্থকদের শান্ত এবং অহিংস থাকার আকুল আবেদন জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ার দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আপনাদের যদি বিভিন্ন পয়েন্টে আটকে দেওয়া হয়, শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। আমরা কেবল শান্তি এবং ভালোবাসার পথে বিজয় আনতে চাই। এর মধ্যে আরো একটি খবর যেন সবাইকে আরো উদ্বিগ্ন করে তুলেছে। সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপককে তুলে নেওয়া হয়েছে। এই অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে, কিন্তু কখন, কোথায়, কিভাবে কোনো উত্তর নেই। শুধু জানা গেছে যে তার আগেই তিনি সহযোদ্ধা আন্দোলনকারীদের ভারতের ইতিহাসের সবচেয়ে বড় পদযাত্রার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন, আর এরপরই তিনি অন্তর্ধান যেন মিলিয়ে গেছেন সেই ধোয়ার মাঝেই। সোনাম ওয়াংচুং পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। তিনি তার স্ত্রীর মাধ্যমে সোশ্যাল মিডিয়া এক্সের একটি বার্তা পাঠালেন। সেখানে তিনি বিপুল পরিমাণ সংখ্যক সমর্থকদের শান্তিপূর্ণভাবে এই পদযাত্রায় যোগ দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। তার চোখের সামনে ভাসছিল সেদিনের সেই ভয়াবহ দৃশ্য, আর তাই তিনি চেয়েছিলেন যে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। অভিজিৎ দীপক তার ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন তাদের এই অবস্থান এবং পদযাত্রা একেবারেই শান্তিপূর্ণ হবে, কিন্তু পুলিশ যেন অন্য কিছুই বুঝতে চাইছে না। তাদের কাছে হয়তো শান্তিপূর্ণ শব্দটাই অর্থই ছিল অন্যরকম। সন্ধ্যা নামতে শুরু করেছে, যন্তর মন্তরের চারপাশে এখন অন্ধকারে ডুবে গেছে, কিন্তু সেই অন্ধকারেও যেন জ্বলছে অন্য কিছুর আলো। আন্দোলনকারীদের মোবাইলের ফ্ল্যাশব্যাক, কারো মোমবাতি, তারা চলে যায়নি, তারা এখনো সেখানে অবস্থান রয়েছে। আহত হয়েছে, কাণ্ডরত অবস্থায়, কিন্তু দমে যায়নি। সিজেপির এই সংসদ চলো আন্দোলন শেষ হয়নি, এটা শুরু হয়েছে মাত্র। কারণ যতক্ষণ না ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছে ততক্ষণ এই আন্দোলন চলবে, আর এই চলমান আন্দোলনের ইতিহাস আজকের দিনটিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। যেদিন রাজধানীর রাস্তায় নেমে এসেছিল পুলিশ নির্মমতার সাথে, যেদিন ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছিল চারপাশ, কিন্তু তার মাঝখানে মিছিলে হাজার হাজার কণ্ঠের সুর, আমরা মানব না। এই একটাই সুর সারা দেশ যেন কেঁপে উঠছে, আর এই সুর যতদিন বাজবে ততদিনই এই সংগ্রাম থামবে না। কারণ এটা কোনো একটা দল বা সংগঠনের আন্দোলন নয়, এটা পুরো একটা প্রজন্মের আন্দোলন। প্রজন্ম যারা ভেবেছিল যে তাদের ভবিষ্যৎ তাদেরই হাতে, ঠিক আজ বুঝতে পেরেছে যে সেই ভবিষ্যৎ কেড়ে নিতে এসেছে ক্ষমতার দম্ভে, আর সেই দম্ভের বিরুদ্ধে দাঁড়াতে তাদেরকে আজ রাজপথে নামতে হবে। রাত যত গভীর হচ্ছে, দিল্লির সেই রাস্তাগুলো এখন ফাঁকা, পুলিশের গাড়ি চলাচল করছে, টহল দিচ্ছে, কিন্তু এই নীরবতার মাঝখানে শোনা যাচ্ছে কারো কান্নার আওয়াজ, কারো ব্যথার স্বর। এই স্বরগুলো কি কখনোই থামবে? আজকের এই ঘটনা ভারতের গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকবে। যেদিন সরকার তারই নাগরিকদের উপর বর্বরতা চালিয়েছে, যেদিন প্রতিবাদের গলায় জুতো দিয়ে চাপ দেওয়া হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী কোনো প্রতিবাদী চুপ করে থাকে না। ঠিক তেমনভাবে বাংলাদেশের জুলাইয়েও ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন হয়েছিল এই ছাত্রদের আন্দোলনেও। ভারতের কি তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে? আর সেই প্রতিবাদে যতদিন বেঁচে থাকবে ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে। যন্তর মন্তর আজ হয়তো শান্ত, কিন্তু তার অন্দরমহলে যে আগুন জ্বলছে সেটা নেভানোর নয়। সেই আগুন একদিন লাগবে সংসদ ভবনে, সেই আগুন যেন পুরো ছাই করে দেবে, আর সেই দিনটির জন্য দাঁড়িয়ে রয়েছে পুরো একটি প্রজন্ম। প্রিয় দর্শক, আপনি এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন অবশ্যই মতামত জানান, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।